আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের পছন্দের অ্যাপগুলো কিভাবে যেন ঠিক ঠিক বুঝে ফেলে যে আমরা কি চাই? যেমন ধরেন ইউটিউব কিভাবে জানে যে কোন ভিডিওটা আমাদের ভালো লাগবে, বা আমাদের ইমেইল ইনবক্সটা নিজে থেকেই স্প্যাম মেসেজগুলো কি করে আলাদা করে ফেলে। এর পেছনে যে জাদুটা কাজ করে সেটাই হলো মেশিন লার্নিং। তো চলেন আজকে এই জাদুর পেছনের বিজ্ঞানটাকে একদম সহজ করে বুঝে ফেলি। আজকে আমরা মূলত মেশিন লার্নিংয়ের একদম কোর কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। আমরা দেখব যে এটা আসলে কি, আর এর প্রধান 4টা ভাগ কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে মেশিন লার্নিং বা সংক্ষেপে এমএল এটা কিন্তু সমস্যা সমাধানের একটা একেবারেই নতুন রাস্তা। মানে গতানুগতিক যে প্রোগ্রামিং আমরা চিনি তার থেকে এটা একদমই আলাদা। যেমন ধরুন আমরা বৃষ্টির পূর্বাভাস দেওয়ার জন্য একটা অ্যাপ বানাতে চাই। এখন পুরনো বা গতানুগতিক পদ্ধতিতে কি করতে হতো? আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে ফিজিক্সের হাজারো জটিল সমীকরণ সলভ করতে হতো, যা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু মেশিন লার্নিংয়ের অ্যাপ্রোচটা এখানেই আলাদা। এখানে আমরা একটা সফটওয়্যারকে কোটি কোটি আবহাওয়ার ডেটা দিয়ে দিই, আর সেই সফটওয়্যারটা ডেটার ভেতরের সম্পর্কগুলো নিজেই শিখে নেয়। এরপর ওই প্যাটার্নটা দেখেই ভবিষ্যৎবাণী করে। মানে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম বলে দেওয়া হচ্ছে না, পুরো ব্যাপারটাই হলো ডেটা থেকে শেখা। আমরা এই যে সফটওয়্যারের কথা বলছি, মেশিন লার্নিংয়ের দুনিয়ায় একেই বলা হয় মডেল। একদম সহজ করে বললে এই মডেলটাই হলো পুরো এমএল সিস্টেমের ব্রেইন বা মস্তিষ্ক, যেটা ডেটা থেকে শেখে আর তারপর প্রেডিকশন করে। এবার চলেন এমএলের প্রথম প্রকারভেদটা দেখি। এটার নাম হলো সুপারভাইজড লার্নিং। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে। এর কাজ করার ধরনটা অনেকটা একজন শিক্ষকের মতো। মানে যিনি একজন ছাত্রকে প্রশ্ন আর তার সঠিক উত্তর সহ স্টাডি মেটেরিয়াল দিয়ে দেন। সুপারভাইজ লার্নিংয়ে যেটা হয়, মডেলকে এমন ডেটা দেওয়া হয় যেখানে প্রশ্ন আর তার সঠিক উত্তর দুটোই আগে থেকে লেবেল করা থাকে। যেমন ধরুন 1000টা বিড়ালের ছবিতে এটা বিড়াল বলে লেবেল করে দেওয়া হলো, তখন মডেলটা ছবি দেখে দেখে শিখে নেয় যে কোনটাকে বিড়াল বলে। ঠিক যেমন একজন ছাত্র পুরনো পরীক্ষার প্রশ্ন উত্তর দেখে দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, মডেলও ঠিক সেভাবেই শেখে। এই সুপারভাইজড লার্নিং আবার মূলত 2 রকমের হয়। একটা হলো রিগ্রেশন। এটা একটা সংখ্যা অনুমান করে। মানে যখন প্রশ্নটা হয় কত বা কতটা, যেমন একটা বাড়ির দাম কত হতে পারে বা কোথাও যেতে কত সময় লাগবে। আর আরেকটা হলো ক্লাসিফিকেশন। এটার কাজ হলো কোনো কিছুকে একটা নির্দিষ্ট ক্যাটেগরিতে ফেলা। মানে যখন প্রশ্নটা হয় এটা কি ওটা, যেমন একটা ইমেল কি স্প্যাম নাকি স্প্যাম না। এখানে কিছু বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন একটা রাইড শেয়ারিং অ্যাপ যখন বলে দেয় পৌঁছাতে কত সময় লাগবে, ওটা হলো রিগ্রেশন। আবার আপনার ইমেল যখন একটা মেলকে স্প্যাম হিসেবে চিনে ফেলে, সেটা হলো বাইনারি ক্লাসিফিকেশন। বাইনারি কারণ এখানে ক্যাটাগরি মাত্র দুটো, স্প্যাম অথবা স্প্যাম নয়। আর আবহাওয়ার পূর্বাভাস যেখানে বলা হয় বৃষ্টি হবে নাকি তুষারপাত নাকি শিলাবৃষ্টি, এটা হলো মাল্টিক্লাস ক্লাসিফিকেশন, কারণ এখানে অপশন বা ক্যাটাগরি অনেকগুলো। বেশ, এবার চলুন আমাদের দ্বিতীয় প্রকারভেদে যাই। এটার নাম হলো আনসুপারভাইজড লার্নিং, আর একে আমরা তুলনা করতে পারি একজন গোয়েন্দার সাথে। ভাবুন তো, একজন গোয়েন্দা যেমন কোনো ক্লু বা লেবেল ছাড়াই ডেটার ভেতর থেকে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করেন, এটাও ঠিক তেমনই। তার মানে মূল পার্থক্যটা হলো এখানে মডেলকে কোনো লেবেল দেওয়া ডেটা দেওয়া হয় না। মডেলের কাজ হলো বিশাল ডেটার স্তূপ থেকে নিজেই মিল বা গ্রুপ খুঁজে বের করা। ওকে কেউ কোনো নিয়ম শিখিয়ে দেয় না, ও নিজেই ডেটার ভেতর থেকে নিয়মটা তৈরি করে নেয়। এই কাজটা করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে টেকনিক, সেটার নাম হলো ক্লাস্টারিং। প্রথমে মডেলকে লেবেল ছাড়া ডেটা দেওয়া হয়। এরপর মডেলটা নিজে থেকেই একরকম বৈশিষ্ট্যের ডেটাগুলোকে আলাদা আলাদা গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করে। আর সবশেষে একজন মানুষ এসে ওই ক্লাস্টারগুলো দেখে সেগুলোর একটা অর্থপূর্ণ নাম দেয়, যেমন গ্রাহকদের গ্রুপ এ বা গ্রাহকদের গ্রুপ বি। একটা উদাহরণ দিই। ধরুন একটা মডেলকে সারা বছরের তাপমাত্রার ডেটা দেওয়া হলো, কিন্তু কোন মাস কোনটা তা বলা হলো না। মডেলটা নিজে থেকেই ডেটাগুলোকে দুটো বড় গ্রুপে ভাগ করে ফেলল। একটা হলো গরম তাপমাত্রার ডেটার গ্রুপ আর অন্যটা ঠান্ডা তাপমাত্রার। এরপর একজন আবহাওয়াবিদ এসে এই দুটো গ্রুপের নাম দিলেন গ্রীষ্ম আর শীত। কি দারুণ, তাই না? এটাই হলো আনসুপারভাইজড লার্নিংয়ের কাজ। আমাদের লিস্টে 3 নম্বরে আছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এর কাজ করার ধরনটা অনেকটা ভিডিও গেম খেলার মতো। ভাবুন, একজন প্লেয়ার যেমন ভুল করতে করতে শেখে, ভালো চাল দিলে পয়েন্ট পায় আর খারাপ চাল দিলে পেনাল্টি, ঠিক এভাবেই এখানেও শেখা হয়। এই পদ্ধতিতে একটা মডেলকে একটা নির্দিষ্ট পরিবেশে, মানে একটা এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয়। ওর একটাই লক্ষ্য, সবচেয়ে বেশি পুরস্কার বা রিওয়ার্ড জোগাড় করা।
প্রত্যেকটা কাজের জন্য ও হয় পুরস্কার পায়, না হয় শাস্তি। এভাবে বারবার চেষ্টা করতে করতে মডেলটা শিখে ফেলে যে ঠিক কোন কাজটা করলে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যাবে। আর এই যে শেখা কৌশলটা, একেই বলা হয় পলিসি। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো রোবটিক্স। একটা রোবটকে হাঁটতে শেখানো হয় এই রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়েই। ওটা বারবার পড়ে গিয়ে ভুল করতে করতে শেখে কিভাবে ব্যালেন্স রাখতে হয়। আর আরেকটা অসাধারণ উদাহরণ হলো আলফাগো। এটা একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা বিশ্বের সেরা প্লেয়ারকে গো খেলায় হারিয়ে দিয়েছে। কিভাবে? শুধুমাত্র পুরস্কার আর শাস্তির মাধ্যমে নিজে নিজে খেলাটা শিখেই। এবং সব শেষে আমরা চলে এসেছি এখনকার সবচেয়ে আলোচিত টপিকে, জেনারেটিভ এআই। একে আমরা একজন শিল্পীর সাথে তুলনা করতে পারি। ভাবুন তো, একজন শিল্পী যেমন প্রথমে একটা নির্দিষ্ট স্টাইল শেখেন আর তারপর সেই স্টাইলেই একদম নতুন মৌলিক একটা শিল্পকর্ম তৈরি করেন, জেনারেটিভ এআই ঠিক এভাবেই কাজ করে। জেনারেটিভ এআই যেটা করে, ও প্রথমে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ডেটা দেখে একটা প্যাটার্ন বা স্টাইল শেখে। যেমন হাজারো ছবি দেখে ছবি আঁকার স্টাইল শেখে, বা হাজারো গান শুনে গান তৈরির কৌশলটা আয়ত্ত করে। এরপর ওই শেখা জ্ঞানটা ব্যবহার করে ও একদম নতুন কিছু তৈরি করে, এমন কিছু যা আগে কখনো ছিলই না। আর এর ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য। আপনি শুধু লেখা বা টেক্সট দিয়ে ছবি, কোড, এমনকি ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলতে পারেন। যেমন আপনি যদি ওকে বলেন একটা ভিনগ্রহের অক্টোপাস খবরের কাগজ পড়ছে, জেনারেটিভ এআই আপনার জন্য ঠিক সেই ছবিটাই তৈরি করে দেবে। মানে টেক্সট থেকে টেক্সট, ছবি থেকে ছবি, প্রায় সবকিছুই তৈরি করতে পারে এটা। এই প্রযুক্তিটা কিন্তু শুধু মজার জিনিস বানানোর জন্য না, এর বাস্তব ব্যবহারও প্রচুর। যেমন ই-কমার্স সাইটগুলোতে পণ্যের ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে সরিয়ে ফেলা বা পুরনো ঝাপসা ছবির কোয়ালিটি ভালো করার মতো কাজে এটা এখন হরদম ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, চলুন এবার মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথা কি দাঁড়ালো? মেশিন লার্নিং মানে হলো ডেটা থেকে শেখা, কোনো নির্দিষ্ট কোডিং বা নিয়ম থেকে নয়। এর প্রধান 4টা ধরন হলো সুপারভাইজড লার্নিং, যেটা অনেকটা শিক্ষকের মতো লেবেল দেওয়া ডেটা থেকে শেখে; আনসুপারভাইজড লার্নিং, যেটা গোয়েন্দার মতো করে লুকানো প্যাটার্ন খুঁজে বের করে; রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা খেলোয়াড়ের মতো পুরস্কার আর শাস্তির মাধ্যমে শেখে; আর জেনারেটিভ এআই, যেটা একজন শিল্পীর মতো করে একদম নতুন কিছু তৈরি করে। এখন যেহেতু আমরা মেশিন লার্নিংয়ের বেসিক ধারণাগুলো পেয়ে গেছি, এবার ভাবার পালা আমাদের চারপাশে এমন আর কি কি সমস্যা আছে যেগুলোর সমাধান এই অসাধারণ প্রযুক্তি দিয়ে করা যেতে পারে। এর সম্ভাবনা কিন্তু সত্যি অসীম।